খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। আমরা এই মুহূর্তে মুখোমুখি হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হর্ষপ্রসাদ ব্যানার্জির কাছে এবং প্রাক্তন পৌর সদস্যও বটে। এবং অবশ্যই রিষড়ার এই মানুষটি খুব পরিচিত মুখ, সমাজকর্মী হিসেবেও, সাংস্কৃতিক কর্মী হিসেবেও মানুষের পাশে থাকেন, সাথে থাকেন। সেই জন্যই তার কাছে আজকে এসেছি যে সামনেই কড়া নাড়ছে 2024-এর ভারতবর্ষের সর্ববৃহৎ নির্বাচন, লোকসভা নির্বাচন। আপনার কি মনে হচ্ছে আপনার দল কতটা সুবিধা করতে পারবে 2024-এ? নমস্কার, আমি প্রথমেই সোজা সাপটার মাধ্যমে আপনাদের লক্ষ লক্ষ দর্শকের কাছে আমার ভালোবাসা, অন্তরের শ্রদ্ধা জানাচ্ছি। প্রথমেই আপনার প্রশ্নের যে উত্তর, তার উত্তরে আমি বলি যে আজকে পশ্চিম বাংলার যে রাজনীতি, তাতে তিনটে মেজর শক্তি এখানে কাজ করছে। একটা হচ্ছে আমাদের নেতৃত্বে, মমতাদির নেতৃত্বে, অভিষেকদার নেতৃত্বে হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আমরা বিগত প্রায় 15 বছর ক্ষমতায় আছি এবং মানুষ দেখেছে যে কি ধরনের প্রকল্পের মাধ্যমে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা দেখেছেন মানুষ লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে অনেক রকমের 62 রকম প্রকল্পের সুবিধা পেয়েছে। আমরা কিন্তু সরাসরি আজকে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ওয়ান অফ দ্য বেস্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনের পর মানুষের কাছে কোভিড পরবর্তী ক্ষেত্রে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার যে নীতি উনি বলেছিলেন, সেটা মমতা ব্যানার্জি মেনটেন করছেন। উল্টো দিকে আমরা যদি দেখি, 34 বছর বামপন্থীরা যে শাসন করে গেছেন, খুব অবাক লাগছে পিনরায়ণ বিজয়নের ওখানে ইলেকশন প্রচার করে বিন্দাকারাত সুজন চক্রবর্তীর জন্য দমদমে প্রচার করতে আসছেন। ওখানে উনি কিন্তু সেই একই নীতিতে আজকে রাহুল গান্ধী এবং আমাদের শশী থারুরের বিরুদ্ধে যা তা বলছেন, আর এখানে বলছেন যে কংগ্রেস আমার সমর্থনে আছে। এই যে দ্বিচারিতার রাজনীতি, এটা মানুষ জানে। 34 বছরে মানুষ একটা সুচ অব্দি পায়নি। আমাদের আমলে কিন্তু প্রত্যেক ঘরে ঘরে উন্নয়ন কিন্তু পৌঁছে দেওয়া হয়েছে বলে আমি জানি। এরপরে আসি বিজেপি সারা ভারতবর্ষটাকে ধর্মের ভিত্তিতে বাটোয়ারা করে 2004-এ যখন এই রেজিম ছেড়ে গেছিলেন মনমোহন সিং, সেই সময় আজকে এই 2014-তে, তখন প্রায় 60 কোটি মধ্যবিত্ত ছিল ভারতবর্ষে। অবাক করা ঘটনা, এখন মাত্র 70টা মানুষের কাছে প্রায় ভারতবর্ষের 70% হচ্ছে সম্পদ, আর 140 কোটি মানুষের কাছে 30% সম্পদ। এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে। আপনারা সকলেই জানেন যে নেহেরুর নেতৃত্বে ভারতবর্ষ যখন স্বাধীন হয়ে তৈরি করেছিল, সমাজতান্ত্রিক ভারতবর্ষ ছিল। আমরা না কমিউনিস্টদের শাসন করতাম, আপনার সাপোর্ট করতাম, না আমরা পুঁজিপতিদের সাপোর্ট করতাম। ভারতবর্ষের পার্সপেক্টিভে আমরা একটা মধ্যবিত্ত ইকোনমি মেনটেন করতাম। আজকে ভারতবর্ষ প্রায় দেউলিয়া হওয়ার পথে। সব জায়গায় দেখেছেন প্রথম এবং দ্বিতীয় চরণে যা ভোট হয়েছে, অ্যাভারেজে 9% ভোট কমেছে, যেটা খুব সাংঘাতিক কারণ হচ্ছে বিজেপির পক্ষে। কারণ বিজেপি ও সিপিএম এর মতো একটা রেজিমেন্টেড পার্টি, তারা কিন্তু তাদের ভোট ব্যাংক কন্ট্রোল করতে পারছে না। আমি মনে করি ঠিক যেভাবে 2004-এ অটল বিহারী বাজপেয়ী, প্রমোদ মহাজনের নেতৃত্বে ইলেকশন লড়েছিল, অমিত শাহ মোদীর নেতৃত্বে যে ইলেকশন 200 ক্রস করতে পারবে না, এ সম্বন্ধে আমি আশাবাদী। আপনি বলছেন একদিকে তৃণমূল কংগ্রেসের যে ভাতা, লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, হাজার একটা প্রকল্প তৃণমূল কংগ্রেস বিগত কয়েক বছরে নিয়েছে, কিন্তু এর পাশাপাশি দুর্নীতি, এসএসসি, সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই লড়াই চলছে। এই নিয়ে আপনি কি ভাবছেন? দেখুন, আমি একটা কথা বলি, আজকে আপনি যদি হিসেব করেন, আমি কোনোভাবে কোনো রকমের কোনো সময়ের কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার পছন্দ করি না। একটা সময় মনে আছে, স্টিফেন হাউস কেলেঙ্কারির নাম করে বামপন্থীরা অনেক মিথ্যে প্রচার করেছিল পপুলেশনের বিরুদ্ধে। আজকে জিপ কেলেঙ্কারি হয়েছিল নেহেরুর আমলে, সেই আমলেও কিন্তু কৃষ্ণ মেনন, যিনি প্রতিরক্ষা মন্ত্রী, রিজাইন করেছিলেন। আপনি পুরনো ইতিহাসে চলে যান, বিজেপি বড় বড় কথা বলছে, ব্যাপক কেলেঙ্কারি, ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় কেলেঙ্কারি মধ্যপ্রদেশে। আজকে ইলেকট্রাল বন্ড থেকে শুরু করে রাফেল, সমস্ত ব্যাপারে কিন্তু বিজেপি জড়িত। আজকে আপনারা সব থেকে অবাক করে দেখুন কিভাবে সুরাতে কংগ্রেস ক্যান্ডিডেটকে সরিয়ে দেওয়া হলো, কিভাবে ইন্দোরে কংগ্রেস ক্যান্ডিডেটকে সরিয়ে দেওয়া হলো।
আমি এটাই বলতে চাইছি, দুর্নীতিকে কখনোই মমতা ব্যানার্জি প্রশ্রয় দেন না। হয়তো কিছু ব্ল্যাক শিপ আমাদের দলে ঢুকে আছে, আমরা এটাকে সমর্থন করি না, এবং আমি মনে করছি এই দুর্নীতির উৎসকে আমরা তৈরি করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে, এবং দল সেই কখনোই এই ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। এবার সরাসরি চলে আসি শ্রীরামপুর লোকসভা নির্বাচনের কথা। যে মানুষটি দাঁড়িয়েছেন, তৃতীয়বার জিতেছেন, চতুর্থবারের জন্য অর্থাৎ বাউন্ডারি হাঁকাবার জন্য লড়ছেন। একেবারে সোজা সাপটা মানুষ, সামনাসামনি কথা বলতে পছন্দ করেন, সোজাভাবে সোজা চোখে তাকিয়ে কথা বলতে ভালোবাসেন। কিন্তু এখানে সিপিএম এর যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন, সিপিএম দাবি করছে তারা জিতছে এবছর 2024-এর লোকসভা নির্বাচনে শ্রীরামপুর থেকে। আবার পাশাপাশি বিজেপির কবির শঙ্কর বাবু বলছেন যে বিজেপি লিড নেবে, অথচ রিষড়ার মতো 23টা ওয়ার্ডে মাত্র 2টি সিটে তারা জয়লাভ করে রয়েছে পৌরসভা ইলেকশনে। প্রতি বছর দেখা যায় যে নির্বাচন হয়, বিশেষ করে লোকসভা নির্বাচনে বিধানসভা বা পৌরসভায় তৃণমূল কংগ্রেস অনেক এগিয়ে থাকলেও, প্রায় শতাংশ হিসেবে 95% এগিয়ে থাকলেও লোকসভায় পিছিয়ে পড়েন। আপনাদের বর্তমান সাংসদই সেই দাবি করেছেন, কিন্তু লোকসভা নির্বাচনে পিছিয়ে পড়েন তৃণমূল কংগ্রেস। কি ভাবছেন 2024-এ কি হবে? দেখুন, আমি একটা কথা পরিষ্কার বলি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সত্যিকারের আমাদের দলের একজন অ্যাসেট, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট কথা বলেন বলে অনেক সময় অনেকের খুব অসুবিধে হয়, এবং আমি খুব আশাবাদী চতুর্থবারের জন্য উনি সংসদ শুধু নির্বাচিত হতে চলেছেন নয়, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে, এবং আমি ভবিষ্যৎবাণী করছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে ভারতবর্ষে যে সরকার তৈরি হতে যাচ্ছে, হয়তো সেখানে রাহুল গান্ধী থেকে আরম্ভ করে সবাই নেতৃত্ব দেবেন, কিন্তু কল্যাণ দাও একটা ক্যাবিনেট র্যাঙ্ক মন্ত্রিত্ব পেতে যাচ্ছেন, এটা আমার ধারণা একজন সিনিয়র সাংসদ হিসেবে। এরপরে আসি অন্য প্রশ্নের উত্তরে। আমি আশাবাদী, এখানে সিপিএম এর ক্যান্ডিডেট, তার নাম আমি মুখে নিচ্ছি না, আপনারা জানেন যে তিনি কোন সোর্সে ভাবছেন যে বিশাল কিছু করবেন, আমার মনে হয় না। সব সময় জানবেন অঙ্কের হিসেবে চলে রাজনীতি। লাস্ট ইলেকশনে ওরা 7% ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 39% ভোট, তৃণমূল পেয়েছিল 47.11% ভোট। আমি বলছি আপনাকে, আমরা যা কাজ করেছি তাতে আমরা কিন্তু আমাদের ভোট ব্যাংক ধরে রাখতে পারবো। আর বিজেপির ভোট থেকে যদি 10% ভোটও সিপিএম এর বাক্সে যায়, তাহলে সিপিএম 17-তে পৌঁছবে আর বিজেপি কমে হবে 29। অতএব আমি খুব দাবি করে বলতে পারি, আমাদের শ্রীরামপুর লোকসভায় কোনো মতেই সিপিএম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তৃতীয় হবেই, এখানে দ্বিতীয় হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ এত বেশি হাওয়া ওদের পক্ষে নেই। তার কারণ ওরা অলরেডি 13 বছর ক্ষমতার বাইরে, এবং এমন কোনো কাজ এরা করেনি যার জন্য এদের মানুষ আবার ফিরিয়ে নিয়ে আসবে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমাদের শ্রীরামপুর লোকসভায় আমার হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার রেকর্ড মার্জিনে, কারণ আমার মনে আছে উনি 2009 সালে যখন জিতেছিলেন তখন প্রায় 1.5 লক্ষ ভোটে জিতেছিলেন, 2014-এ উনি জিতেছিলেন 1,37,000-এ, উনি লাস্ট 99,000-এ প্রায় জিতেছিলেন হচ্ছে লাস্ট 19-এ। এবারে আমার মনে হচ্ছে সব মার্জিনকে ছাড়িয়ে 2 লাখের ভোটে জিতবেন উনি। তার কারণ তৃণমূল যদি তার ভোট ব্যাংক রিটেন করে, আর সিপিএম এর ভোট যদি রামে না গিয়ে নিজেরা রিটেন করতে পারে কিছুটা, তাহলে ভোট ভাগাভাগির অঙ্কে আজকে আমরা কিন্তু বিপুল মার্জিনে এখান থেকে জিততে চলেছি। মানুষের জন্য কি বলবেন, যে শেষ বার্তা, যে সামনেই ভোট আর কদিন বাকি, মানুষের জন্য কি বলবেন খুব অল্প করে? দেখুন, আমি খুব গর্বিত মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে। আপনারা সকলেই জানেন যে দীর্ঘদিন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যে সরকার চলেছিল, তারপরেই আমরা এসছি। একটা সময় ছিল এমপি এমএলএ পৌরপ্রধানদের দেখা করা যেত না। আমাদের সময় আমাদের কাউন্সিলর থেকে চেয়ারম্যান এমএলএ এমপি সবার জন্য অবারিত ধার। মানুষের কাছে আমরা যেভাবে পৌঁছেছি, আমরা কিন্তু যে ভাতাগুলো দিয়েছি, স্বাস্থ্যসাথী দিয়েছি, আমরা লক্ষ্মীর ভান্ডার মানুষকে দিচ্ছি, সেখানে কিন্তু আমরা বাজ বিচার করছি না যে সিপিএম এর লোক পাচ্ছে, কংগ্রেসের লোক পাচ্ছে, বিজেপির লোক পাচ্ছে, না, আমরা সবাইকে দিচ্ছি। এইটাই কিন্তু আগেকার সরকারের সাথে আমাদের তফাৎ। আমরা আশাবাদী সবাইকে নিয়ে চলতে হবে। ভারতবর্ষে একটা হচ্ছে এমন জায়গা যেখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান
ঝাড়খণ্ডী, বিহারি, আসামি, উড়িয়া সবাই একভাবে আমরা থাকবো। এটাই ভারতবর্ষ। এই বিবিধের মাঝে দেখো মিলন মহানই হচ্ছে ভারতবর্ষ। আগামী দিন যেন এই ভাইচারা বন্ধ রাখে, যেটা রাহুল গান্ধীর ভাষায় বলা যায় যে আমি মহব্বতের দোকান খুলেছি, আমি কিন্তু কোন নফরতের দোকান বন্ধ করতে চাই। এটাই আমাদের আগামী দিনের বার্তা। বিজেপি বলছে 400 পার, কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হুগলি জেলার অন্যতম সম্পাদক বলছেন যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে। এখন এটাই দেখার যে নির্বাচনের ফলাফল কি হয়। আপাতত নির্বাচনের যে আর কয়েকদিন বাকি, শেষ মুহূর্তে প্রচার এখন তুঙ্গে সব প্রার্থীদের। দেখা যাক তৃণমূল কংগ্রেস কতটা এগিয়ে থাকতে পারেন অন্যদের থেকে। হাইটেক এনক্লেভ, ঠিকানা 179 SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়া, হুগলি। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন। বুকিং চলিতেছে, 70 যোগাযোগ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।